আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক নিউটনিয়ান বলবিদ্যার বেশ কিছু সিকিউ নিয়েছি। আমি আজকের এই ক্লাসে আমি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের জড়তার ভ্রামকের বেশ কিছু সিকিউ সলভ করাবো। শুধু সিকিউই নয়, আমি এই সিকিউ এর সাথে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার সহ সিকিউগুলো সলভ করে দিব। তো দেখো, শুরু করা যাক। তো যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জড়তার ভ্রামক, আর এখন জড়তার ভ্রামক কাকে বলে এটা আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি, খেয়াল করো। যে একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান দৃঢ়বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটি কণার দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলে। তো ধরো, এইটা যদি একটা বস্তু হয়, এটা ধরো একটা বস্তু বা চাকতি। হ্যাঁ, ধরো পয়সা পয়সা হচ্ছে একটি চাকতি। তো এটা যদি একটা বস্তু হয়ে থাকে, ধরো এটা হচ্ছে গুণন অক্ষ। অর্থাৎ আমরা একটা পয়সার মাঝখান দিয়ে ছিদ্র করে একটা অক্ষ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এই অক্ষ বরাবর এভাবে ঘুরতেছে। এটা যদি একটা পয়সা, একটা চাকতি, নিরেট চাকতি যদি এই মাঝখান দিয়ে যদি অক্ষ দেওয়া হয়, এটা যদি এভাবে করে ঘুরে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গুণন অক্ষ। ঠিক আছে। তাহলে এরকম গুণন অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তু জড়তার ভ্রামক, ঠিক আছে। ভ্রামকটি হচ্ছে তার ভর। ভ্রামকটি কি? যে কণার ভর। তো এই যে ধীর বস্তু, খেয়াল করো, এই যে একটা ধীর বস্তু, এই বস্তুর মধ্যে অসংখ্য কণা কিন্তু আছে। এখানে কিন্তু অসংখ্য কণা আছে। তো এখানে কিন্তু এইটাই বলছে যে একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান ধীর বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটি কণার দূরত্বের বর্গ। তাহলে এই ঘূর্ণন অক্ষ থেকে এই কণাটা এতটুকু দূরে আছে, এখানে যেটা আছে এতটুকু দূরে আছে। এরকম প্রত্যেকটি কণার আলাদা করে ভ্রামক বের করে যোগ করলে বা সামেশন করলে এই টোটাল বস্তুর মোট ভ্রামকটা বের হবে। তো এরকম আমরা কোনো একটি বস্তুর ভ্রামক, ঠিক আছে, ভ্রামক আমরা আই সমান বলতে পারি। যে আমরা এটা সবাই জানি যে জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার। এটা কিন্তু আমরা পড়ছি যে জড়তার ভ্রামক আই সমান কি? এম আর স্কোয়ার। এখন এই সূত্রের সামনে তোমরা খেয়াল করছো সিকিউ করতে গেলে যে এখানে কখনো হাফ এম আর স্কোয়ার, কখনো 2/5 এরকম হয়। তো এটা মূলত কিছু সুষম বস্তু আছে, সুষম বস্তুর ক্ষেত্রে এরকম হয়। তো এটা রড হইতে পারে, দণ্ড হইতে পারে, পয়সা বা চাকতি হতে পারে, হ্যাঁ, একটা নিরেট সিলিন্ডার হইতে পারে, রিং বা আংটি হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে, ফাঁপা গোলক হইতে পারে, নিরেট গোলক হইতে পারে। তো আমরা এগুলা নিয়ে আলোচনা করব একটু পরে, খেয়াল করো। তো জড়তার ভ্রামক আই হচ্ছে বস্তুর ভর। সহজ করে যদি বলি, জড়তার ভ্রামক আই হচ্ছে বস্তুর ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফলের সমষ্টি। বস্তুর ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফল, এটাই কি জড়তার ভ্রামক। এখন এই জড়তার ভ্রামকটাকে যদি আমি তোমাদেরকে একটু আরো সহজ করে গুছিয়ে বলতে যাই, বা এটাকে যদি একটু ফিল করে মানে বোঝা যায়, মানে ফিল করার মতো একটু যদি বলি, তাহলে আমরা মূলত এই বইয়ের ভাষায় না বলে আমি যদি একটু জড়তার ভ্রামকটাকে সহজ করে বলি, তাহলে আমি বলবো যে জড়তার ভ্রামকটা হচ্ছে এটা ঘূর্ণনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা যেমন পড়ছিলাম যে জড়তা, জড়তা কি পড়ছিলাম? যে কোনো একটি বস্তু যে অবস্থায় আছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তো এরকমই কোনো একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা টেন্ডেন্সি বা ধর্ম বা প্রবণতা, তাকে বলে জড়তা। এমনইভাবে জড়তার ভ্রামকটা সম্পৃক্ত হচ্ছে ঘূর্ণনের সাথে। অর্থাৎ আমরা বলতে পারি, সহজ করে যদি বলি, যে কোনো ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে চাওয়ার প্রবণতা অথবা কোনো অঘূর্ণনশীল বস্তুর ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, তাকেই জড়তার ভ্রামক বলে। অর্থাৎ কোনো একটি বস্তু ঘূর্ণনশীল, এখন এইটার ঘুরতে চাওয়ার যে প্রবণতা, এইটাই জড়তার ভ্রামক। অথবা কোনো একটা বস্তু অঘূর্ণনশীল, এটা ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে কি জড়তার ভ্রামক। তাহলে আমরা জড়তার ভ্রামক আই সমান বলতে পারি কত? এম আর স্কোয়ার। তো মনে রাখবা, আই সমান এম আর স্কোয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, এবং এটা হচ্ছে বস্তুর জড়তার ভ্রামক, বস্তুর জড়তার, অথবা শর্টকাট লিখলাম যে এখানে বস্তুর। আবার আই সমান সমান এম কে স্কোয়ার, এটা হবে কণার ক্ষেত্রে, একটি কণার জড়তার ভ্রামক। তো মনে রাখবা, আই সমান এম আর স্কোয়ার বস্তু জড়তার ভ্রামক, এবং আই সমান এম কে স্কোয়ার কণার জড়তার ভ্রামক। তো এখানে আর হচ্ছে বস্তুর ঘূর্ণনক্ষের, মানে একটি আর হচ্ছে ঘূর্ণনক্ষের ব্যাসার্ধ, এবং কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এখানে আর হচ্ছে ঘূর্ণন অক্ষের অক্ষের ব্যাসার্ধ,
এবং কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এগুলোর সংখ্যাগুলো তোমরা পড়ে নিবা, যেহেতু আর এটা সিকিউ ক্লাস, তো এখানে আমরা বেশি সময় দেব না। এখন আই সমান এম আর স্কোয়ার এবং আই সমান এম কে স্কোয়ার, এই দুটা সূত্র মনে রাখবা। আমাদের যখন সিকিউতে গ নাম্বার প্রশ্নে মাঝে মধ্যেই বলে যে চক্রগতির ব্যাসার্ধ কত, চক্রগতির ব্যাসার্ধের কথা বললেই আমরা আই সমান এম কে স্কোয়ারটা মাথায় রাখবো। অর্থাৎ যেখানে চক্রগতির ব্যাসার্ধের কথা উল্লেখ করবে ওইখানেই মাথায় রাখবো যে আই সমান এম কে স্কোয়ার। এখন আই সমান এম আর স্কোয়ার, এটা সার্বজনীন ভ্রামক, আই সমান এম আর স্কোয়ার। তবে এই সূত্রটা কিন্তু চেঞ্জ হবে, সামনে বিভিন্ন ধ্রুব সংখ্যা আসবে। এটা কিছু সুষম বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, চাকতির ক্ষেত্রে একরকম, গোলকের ক্ষেত্রে একরকম, হ্যাঁ এরকম, রিংয়ের ক্ষেত্রে একরকম, সিলিন্ডারের ক্ষেত্রে একরকম হবে। এটা এখন আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা মাথায় রাখবা, যদি চক্রগতির ব্যাসার্ধ যদি ডাকে উল্লেখ করে প্রশ্নে, তখন আমরা আই সমান এম কে স্কোয়ারটা মাথায় রাখবো। এখন আমাদের সিকিউ করার জন্য জড়তার ভ্রামকের যে সূত্রগুলো লাগবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমেই হচ্ছে দণ্ড বা রড নিয়ে, দণ্ড বা রডের জড়তার ভ্রামক। প্রথমে হচ্ছে দণ্ড বা রডের জড়তার ভ্রামক। তো ধরো, এই যে আমার হাতে যে মার্কারটা আছে, তুমি এটাকে ভাবতে পারো যে এটা হচ্ছে একটা রড বা একটি দণ্ড। এখন আমি যদি এই দণ্ডটাকে, এই যে এই দণ্ডটা কিন্তু খেয়াল করো, এভাবে করে ঘুরতেছে, এই যে এমনি এভাবে করে ঘুরতেছে। তাহলে এটা যখন এভাবে করে ঘুরতেছে, তখন এটার মাঝখানে এই জায়গায় একটা গুণনক্ষ আছে। ধরো আমি যদি একটা সাইকেলের শিক, তো তোমরা চিনো বা দেখছো, সাইকেলের শিক যদি আমি এই মাঝখানটাতে একটা ফুটো করে এদিকে প্রবেশ করিয়ে দিই, তারপর এটাকে ঘুরাই, তখন কিন্তু এটা শিকের এই ঠিক মাঝ বরাবর থেকে এটা এভাবে করে ঘুরবে। তাহলে এইটাই শিকটাই হচ্ছে এটার গুণনক্ষ। একটু যদি তোমরা এখানে দেখো, এই যে এরকম খেয়াল করো, যে এইটা এদিকে ফুটো করলাম, এখন এই বরাবর এই শিকের মাঝখানটা ফুটো করার পর এটা ঘুরতেছে, এভাবে করে ঘুরতেছে। এরকম একটা হইতে পারে, আমি মাঝখানে একটা অক্ষ হইতে পারে, অথবা এমন হইতে পারে যে এই দণ্ডের এই দিকে, মানে অক্ষটা এই প্রান্তে, যে কোনো এক প্রান্তে, মানে এটা কিন্তু এই যে এদিকে একটা প্রান্ত থেকে এভাবে ঘুরতে পারে, এই যে এইদিকে প্রান্ত থেকে এটা কিন্তু এভাবে করে ঘুরতে পারে, ঠিক আছে। তদ্রূপ এখানে প্রান্ত হইলে এটা কিন্তু এভাবে করে ঘুরতে পারে, খেয়াল করো, এভাবে করে ঘুরতে পারে, এভাবে করে ঘুরতে পারে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি আমরা, যে যদি এমন হয় এইটা একটি রড বা একটি দণ্ড, এই একটা রড, এখন এই রডের এই মাঝখানটা হচ্ছে আমাদের গুণনক্ষ, এই যে এটা হচ্ছে আমাদের গুণনক্ষ, এই বরাবর বস্তুটি ঘুরছে। তো এইটা হচ্ছে এক নাম্বার প্রান্ত, রডের এক নাম্বার প্রান্ত, এটা হচ্ছে 2 নাম্বার প্রান্ত। এখন গুণনক্ষটা কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার প্রান্তে নেই, এটা কিন্তু ঠিক মাঝখান দিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আর রডের যে ভর, এই ভরটা হচ্ছে এম, আর রডের যে দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্যটুকু, এটা হচ্ছে আমাদের এল। রডের দৈর্ঘ্য কত? এল। তাহলে আমরা রডের ক্ষেত্রে এইখানে বলতে পারি আই সমান সমান, খেয়াল করো, এখানে যেহেতু আমি একটা রড নিয়েছি, যেহেতু এখানে এম এবং এল নিয়েছি, তাহলে ভ্রামকটা হবে এম এল স্কোয়ার। এখন আমি এখানে রড নিয়েছি কয়টা? একটা, আমি এখানে একটা 1 দিয়ে দিলাম, এখানে একটা কি দিলাম? 1 দিলাম। এখন যেহেতু আমরা রডের জড়তার ভ্রামক বের করতেছি, এই জন্য রডের আরটা আমাদের লাগবে। তো এখানে রডের আরটা নিয়ে আসলাম। এখন এই রডের যে আর, যেহেতু মাঝখান দিয়ে অক্ষ গেছে, তাহলে এই আরটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে একটা 1 এবং একটা কি হয়? 2 হয়। তো তুমি খেয়াল করো, এই আরটাকে 2 ভাগ করে ফেললে কি হয়? একটা 1 থাকে এবং একটা কি থাকে? 2 এর মতো এরকম একটা অংশ থাকে। তাহলে আমরা এটা টেকনিক্যালি, এটা কিন্তু কোনো প্রসেস না, এটা কোনো সিস্টেম না মনে রাখার, এটা কিন্তু কোনো মানে বইয়ের সিস্টেম না যে সূত্রটা এইভাবে আসছে, এটা কিন্তু কোনো থিওরি না, এটা জাস্ট খালি তোমরা সামনে পরীক্ষা কিভাবে মনে রাখবা, এটা একটা ট্রিক্স। তাহলে আমরা মনে রাখবো, রডের ক্ষেত্রে মাঝখানে অক্ষ হলে রডের আরকে আমরা মাঝখান দিয়ে কেটে দিব, তাহলে 1 এবং 2 হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রডের মাঝ বরাবর অক্ষ হলে ভ্রামক আই সমান 1/12 এম এল স্কোয়ার। তদ্রূপ এখানে এটা যদি রড হয়ে থাকে, এখন যদি আমাদের যে গুণনক্ষ, এটা যদি এই বরাবর হয়, দেখো এদিকে যদি হয়, বস্তুটা যদি এই বরাবর ঘুরে, এটা কিন্তু এখানেও হইতে পারে অক্ষটা কিন্তু এই যে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে। তাহলে যদি গুণনক্ষটা যে কোনো এক প্রান্তে, অর্থাৎ 1 নাম্বার অথবা 2 নাম্বার প্রান্তে, যে কোনো একটি প্রান্তে হয়, তখন ভ্রামক আই সমান কি হবে? তখন আই সেমভাবে এম এল স্কোয়ার লিখবা, উপরে 1 লিখবা। এখন আমরা যেহেতু এইখানে এই অক্ষটা
গুণনক্ষটা রডের এই প্রান্তে হইতে পারে অথবা এদিকে হইতে পারে, দুই প্রান্তেই হইতে পারে। এজন্য আমরা এই 1 এবং 2 যে দুই প্রান্তেই কিন্তু হইতে পারে, তাহলে দুইটা প্রান্ত নিতে হবে। তাহলে 2 এবং 1, 1 এবং 2 যোগ করলে কত হয় 3। তাহলে আমরা মনে রাখবো যে 1/3 ml²। তাহলে দেখো তোমরা কিন্তু এইভাবে খুব সুন্দর করে মনে রাখতে পারো যে রডের মাঝখান দিয়ে হলে রডের আর 2 ভাগ হবে, আর যদি 2 ভাগ হয়ে যায় তাহলে এখানে 1 এবং 2, অর্থাৎ আর 2 ভাগ হলে হবে 2 ভাগ করলে 1/12 ml², এবং রডের যদি যে কোনো এক প্রান্তে অক্ষ হয় তাহলে হচ্ছে 1/3 ml²। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি কিছু সুষম বস্তু নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, এখানে ধরো এইটা হচ্ছে একটা রিং বা আংটি, এটা হচ্ছে একটা রিং বা আংটি, আর এটা হচ্ছে একটি সিলিন্ডার। আচ্ছা, এটা আমি ছোট করে রেখে দিচ্ছি, খেয়াল করো, ছোট করে। আচ্ছা, এটা আমি এখানে রেখে দিচ্ছি, খেয়াল করো। এটা যেহেতু দেখা যাবে না এই জন্য আমি এটা আলাদা করে রাখছি। খেয়াল করো, এখানে আমি কিছু সুষম বস্তু নিয়েছি, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের রিং, এটা হচ্ছে রিং বা আংটি, রিং বা আংটি হতে পারে, এটা রিং বা আংটি। এবং এটা হচ্ছে একটা সিলিন্ডার, দেখো এটা কিন্তু ভিতরে ফাঁপা, এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার। আচ্ছা, আর এটা হচ্ছে ফাঁপা, এটা হচ্ছে ফাঁপা গোলক, এটা হচ্ছে ফাঁপা, ফাঁপা গোলক। এটা হচ্ছে চাকতি, এটা হচ্ছে আমাদের চাকতি, মানে পয়সা, এটা হচ্ছে একটা পয়সা, খেয়াল করো, এটা হচ্ছে একটা চাকতি। এই জন্য আমি এটা এভাবে ভরাট করে দিলাম, মানে এটা পুরো একটা চাকতি, একটা নিরেট চাকতি, মানে পয়সা। তোমরা কয়েন, মানে কয়েন, এটা হচ্ছে একটা কয়েন, এটা মনে করো একটা কয়েন। আচ্ছা, আর এটা হচ্ছে সিলিন্ডার, এটা নিরেট সিলিন্ডার। এই জন্য আমি এটা এরকম করে দিয়ে দিলাম, তোমরা একটু বুঝে নিবা, তোমাদের উদ্দীপকে বলে দিবে যে কেমন, ডাকের মধ্যে বলে দিবে যে নিরেট চাকতি না নিরেট সিলিন্ডার, এটা বলে দিবে। আর এটা হচ্ছে একটা গোলক, কিন্তু এটা নিরেট গোলক মনে করো, এটার ভিতরে এটা ধরো নিরেট, মানে ভিতরে কোনো ফাঁপা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে চাকতি, এটা কি, এটা হচ্ছে চাকতি, এটা কি নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার। দেখো তোমার লেখাগুলো হয়তো বুঝবে না, আমি কথা বলতেছি তোমরা শুনে নিও। এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, নিরেট চাকতি, আর এটা হচ্ছে নিরেট গোলক, নিরেট গোলক। এখন এই গোলকের এটা হচ্ছে গুণনক্ষ, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, সেম ভাবে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, এগুলো হচ্ছে ব্যাসার্ধ, এগুলো আর, এই। আর এইভাবে করে এটা ঘুরতেছে, এটা গুণনক্ষ বরাবর এভাবে এইভাবে ঘুরতেছে, এই বরাবর ঘুরছে। আচ্ছা, তো এখানে আমি কিছু সুষম বস্তু নিয়েছি, আমি কিন্তু লিখে দিয়েছি। এটা হচ্ছে রিং বা আংটি, এটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার, এটা হচ্ছে ফাঁপা গোলক, এটা হচ্ছে চাকতি বা কয়েন, আর এটা হচ্ছে কি নিরেট সিলিন্ডার, এটা হচ্ছে নিরেট গোলক। মানে এটা গোলক, গোলক কিন্তু ভিতরে কোনো ফাঁপা অংশ নেই, এটা গোলক ফুটবলের মতো ভিতরে ফাঁপা অংশ আছে। আর এটা একটা সিলিন্ডার, ভিতরে কোনো ফাঁপা নেই, ভরাট করা একদম নিরেট, এটা ফাঁপা সিলিন্ডার। এখন আমরা যদি এই রিংটা খেয়াল করি, রিং এবং এই ফাঁপা সিলিন্ডারটা নিচে আঁকছি কেন, এই দুটার ক্ষেত্রে একই ভ্রামক হবে। কারণ আমরা যখন একটি ফাঁপা সিলিন্ডারকে উপর থেকে দেখব, অর্থাৎ টপ ভিউ দেখব, তখন কিন্তু আমাদের কাছে একটি রিংয়ের মতো, মানে রিংয়ের মতো মনে হবে। সেমভাবে
আমি যদি কোনো নিরেট চাকতিকে বা এই যে মার্কারটার যে এই যে তলটা আছে এই যেটা, আমি যদি একটা চোখ বন্ধ করে উপর থেকে দেখি তখন কিন্তু আমি আর এটুকু দেখবো না, আমার কাছে জাস্ট শুধু এইটুকু শো হবে, আমি শুধু এইটুকু দেখবো। তো এখানে এটা হচ্ছে একটি চাকতি বা পয়সা বা কয়েন, আর এটা হচ্ছে নিরেট সিলিন্ডার, আর এটি হচ্ছে ফাঁপা গোলক। তো আমরা এখন এইগুলার ভ্রামক কীভাবে মনে রাখবো খেয়াল করো। আমরা আই সমান জানি যে এখানে যেহেতু ভ্রামকের ক্ষেত্রে বস্তুর ভর এবং ব্যাসার্ধ নিয়ে আলোচনা, মানে বস্তুর ভর এবং ব্যাসার্ধ নিয়ে আমরা পড়ছিলাম যে ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, আই সমান কি এম আর স্কোয়ার। তো যেহেতু বস্তুর ভ্রামকটা ভর এবং ব্যাসার্ধ নিয়ে মানে দুইটা জিনিস নিয়ে, এই জন্য আমরা এখানে লিখে ফেললাম যে আই সমান এম আর স্কোয়ার। সেম ভাবে সবাইকে সবার ভ্রামক যেহেতু আমরা জানি যে আই সমান এম আর স্কোয়ার, লিখে দিব এখানেও আই সমান লিখে দিবা যে এম আর স্কোয়ার। এটার ভ্রামক ধরো আই সমান কত এম আর স্কোয়ার। এখন যেহেতু আমি এখানে জড়তার ভ্রামকটা দুইটা বস্তু নিয়ে মানে দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে এম এবং আর, এই জন্য আমি এখানে 2 দিলাম, এখানে 2, সবাইকে আমি একটা করে 2 দিয়ে দিব। তো প্রথমটাকে আমি 2, যেহেতু এখানে 2 দিয়ে গুণ করার কারণে মান চেঞ্জ হয়ে গেছে, তো আমি প্রথমটাকে 2 দিয়ে ভাগ করলাম, প্রথমটাকে 2 দিয়ে ভাগ করলাম। এখন 2 দিয়ে ভাগ করলে এখানে হয় আই সমান সমান এম আর স্কোয়ার। আর এখানে এটা যেহেতু পরের স্টেপ, এক ধাপ পরে, এই জন্য এটাকে 2 এর পরের কি 3, এটাকে তুমি 3 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে আমরা এরকম ফাঁপা গোলক, উদ্দীপকে যদি ফাঁপা গোলকের কথা বলে তাহলে ভ্রামক হবে আই সমান 2/3 এম আর স্কোয়ার। এখন যেহেতু এটা এর পরের ধাপ, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে আই হয় হাফ এম আর স্কোয়ার। তাহলে আমরা মাথায় রাখবো যে রিং এবং ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক আই হচ্ছে এম আর স্কোয়ার, ফাঁপা গোলকের ক্ষেত্রে আই সমান 2/3 এম আর স্কোয়ার, এবং চাকতি মানে পয়সা এবং নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আই সমান হাফ এম আর স্কোয়ার। এবং এটা কিন্তু আমাদের অনেক বেশি লাগবে, আই সমান হাফ এম আর স্কোয়ার। চাকতি বললে এবং নিরেট সিলিন্ডার বললে আই সমান হাফ এম আর স্কোয়ার। এখন এটা হচ্ছে এটার পরের সিরিয়াল, তাহলে এটা 4 দিয়ে ভাগ করছে, এটাকে কি দিয়ে ভাগ করবা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হয় আই সমান 2/5 এম আর স্কোয়ার। এখন এইটা কিন্তু কোনো প্রসেস না, আমি আবারও বলছি, এটা জাস্ট মনে রাখার একটা ট্রিক্স। তোমরা এভাবে করে মনে রাখতে পারো যে রিং, ফাঁপা সিলিন্ডার, ফাঁপা গোলক, নিরেট চাকতি, নিরেট সিলিন্ডার, নিরেট গোলক, ঠিক আছে। তারপরে প্রথমে তুমি এম আর স্কোয়ার লিখে প্রথমটা 2, এরপরটা 3, 2 2 2 সবার 2 দিয়ে নিবা, তারপর প্রথমটাকে 2 দিয়ে ভাগ করবা, তারপর 3, এরপর 4, এরপর তুমি 5 দিয়ে ভাগ করলেই তুমি সূত্রগুলো পেয়ে যাবা। তো তোমরা এভাবে করে মনে রাখতে পারো সহজেই। তোমাদের কিন্তু এই সূত্রগুলো মুখস্থ থাকা লাগবে, মনে রাখতে হবে। তো এই ছিল আমাদের কিছু সুষম বস্তুর ভ্রামক। এখন তোমাদেরকে আরো একটা সূত্র বাড়তি শিখতে হবে, ঠিক আছে। সমান্তরাল লম্ব অক্ষপথের সাহায্যে যেটা আমরা করি, এটা হচ্ছে এমন, খেয়াল করো। আমি যদি এখন এগুলো মিশিয়ে দিই, খেয়াল করো। এখন ধরো এইটা হচ্ছে একটা, সাপোজ ধরো এই নিরেট গোলকটা আমি এখানে নিয়েছি, তাহলে নিরেট গোলকের অক্ষ বা ভর কেন্দ্র যেটা একদম মাঝ বরাবর যে অক্ষটা ছিল, এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এই ভর কেন্দ্রগামী অক্ষ হচ্ছে এটা একটি অক্ষ এই বরাবর ঘুরছে। তাহলে ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর, হ্যাঁ, যে জড়তার ভ্রামক এটা হচ্ছে আই জি। এখন আমি যদি এইটাকে ধরো এদিকে আরেকটা অক্ষ নিলাম, এদিকে আরেকটা অক্ষ নিলাম, যেটা হচ্ছে আমাদের এখন এখান থেকে যে এইটুকু আছে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। এখন আমি এদিকে যে একটা অক্ষ নিছি, এই অক্ষটা কিন্তু আমাদের এখান থেকে একটা নির্দিষ্ট একক দূরত্বে আছে, ধরলাম এটা এইচ একক দূরবর্তী। এই অক্ষাংশটা বা গুণনক্ষটা আমাদের ভর কেন্দ্রগামী যে অক্ষ ছিল তা থেকে এইচ একক দূরবর্তী। তাহলে এইটার যে ভ্রামক এটাকে ধরলাম আই এইচ। এখন এই আই জি এবং আই এইচ এর সামেশনই হচ্ছে আমার এই বস্তুর টোটাল ভ্রামক। তাহলে বলতে পারি এখানে আই সমান সমান আই জি প্লাস আই এইচ। তাহলে আই জি হচ্ছে ভর কেন্দ্রগামী, তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নিরেট গোলকের ভ্রামক কি জানি আমরা 2/5 এম আর স্কোয়ার। তাহলে বলতে পারি 2/5 এম আর স্কোয়ার। আর আমরা যেহেতু জানি সার্বজনীন ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, দণ্ড হলে আই সমান এম এল স্কোয়ার, এরকম জানি। তো এখানে যেহেতু হ্যাঁ আমাদের এইটুকু যেহেতু আর না হয়ে এইচ দেওয়া, এই জন্য আমরা বলতে পারি আই সমান সমান এম এইচ স্কোয়ার। তাহলে এইচ একক দূরবর্তী যে অক্ষটা আছে এটার ভ্রামক হচ্ছে এম এইচ স্কোয়ার।
তাহলে এরকম কোনো চিত্র হলে তোমরা ভ্রামক এভাবে করে আলাদা করে বের করে যোগ করে দিবা, তাহলে মোট ভ্রামক পেয়ে যাবা। এখন এইটার জায়গায় যদি ধরো এরকম একটা দণ্ড দেওয়া থাকে, এই যে দণ্ড, এখন এটার মাঝখানে অক্ষ ছিল, এখন মাঝখানের যে অক্ষটা ছিল এটা ছিল বরকেন্দ্রগামী, তাহলে এটার সাপেক্ষে যে ভ্রামক তাহলে আই জি। এখন ধরো এখান থেকে এইচ একক দূরবর্তী একটা অক্ষ আছে এটা, তাহলে এই বস্তুর যে মোট ভ্রামক, দেখো এটা এইচ একক দূরবর্তী আছে, তাহলে এটার ভ্রামকটা হচ্ছে আই এইচ। এখন এই দুইটা ভ্রামকের সমষ্টি ধরো আই, তাহলে আই হবে আই জি প্লাস আই এইচ। তাহলে আমরা দণ্ডের মাঝখান দিয়ে গেলে কি হয়, রডের মাঝখান দিয়ে গেছে, তাহলে রডের আর দুই ভাগ হবে, আর এর যে অংশটা ছিল এই যে আর, এই আর কে আমরা দুই ভাগ করে ফেললাম, তাহলে 1 এবং কি হয় 2 হয়, তাহলে হবে 1/12 এম এল স্কোয়ার। আর আই এইচটা হবে যেহেতু এইচ একক দূরবর্তী, এটা হচ্ছে এম এইচ স্কোয়ার। তো আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা সিকিউ সলভ করব। তোমরা যদি সিকিউ সলভ করো তাহলে আমার মনে হয় যে এই জড়তার ভ্রামকে অন্তত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমি তোমাদের জন্য 5টা সিকিউ নিয়েছি। তো আমাদের প্রথম যে সিকিউটা আছে এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন। আমরা খেয়াল করি আমাদের উদ্দীপকে কি বলছে। দেখো আমাদের এখানে উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে, এখানে বলছে যে পি কিউটা হচ্ছে গুণনক্ষ আর দণ্ড হচ্ছে এবি, আর এই ও থেকে বি পর্যন্ত মানে দণ্ডের যে অর্ধেক অংশ এটা দেওয়া আছে ওবি 0.5 মিটার, আর পি কিউ হচ্ছে গুণনক্ষ। এবং এই যে দণ্ডটি ছিল এই দণ্ডের ভর দেওয়া আছে 2 কেজি। আমাদের উদ্দীপকে সুন্দর করে বলা আছে যে পাশের চিত্রে সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 1 মিটার। যেহেতু এখানে ব্যাসার্ধ 0.5, তাহলে এদিকে 0.5 আছে এবং দুইটা যোগ করলে হচ্ছে দৈর্ঘ্য এল, এল সমান সমান 0.5 প্লাস 0.5 মানে 1 মিটার, এবং এইটা কিন্তু দেওয়াই আছে 1 মিটার। আর না দেওয়া থাকলে তোমাকে চিত্র থেকে বোঝা লাগতো যে এলটা 0.5 নয় বরং 1 হবে। আবার বলা আছে যে বস্তুর ভর 2 কেজি, দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী, এই যে দণ্ডটি এই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী একটি অক্ষ, এই যে এটা হচ্ছে অক্ষ, এভাবে করে এই অক্ষ বরাবর এভাবে করে ঘুরছে, এভাবে করে ঘুরছে। তো কি বলছে, দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী পিকিউ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান। এখন আমাদের গ নাম্বারে বলছে যে উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। তাহলে খেয়াল করো তোমরা এখানে, যেহেতু ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের এটা আমি পড়ে আসছি, খেয়াল করো এই যে রডের ঠিক মাঝখান দিয়ে অক্ষ হলে কি বলছিলাম, রডের যে আর, এই আরটাকে 2 ভাগ করে ফেলবা, তাহলে কি হয় 1 এবং 2 হয়। তাহলে এটার আই কি হবে, আই সমান 1/12 এম এল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি, তুমি লিখবা যে দণ্ডটির জড়তার ভ্রামক, দণ্ডটির জড়তার ভ্রামক আই সমান 1/12 এম এল স্কোয়ার। তো এখানে 1/12 আমাদের ভর এম, এখানে ভরের মান দেওয়া আছে 2 কেজি, 2 কেজি ভরের বস্তু ছিল, আর দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, তাহলে এখানে 2, এখানে হচ্ছে 1, তাহলে এটা কত হয় 1/6 মানে 0. কত হয় 6 নাকি, তাহলে 1 স্কোয়ার, আর এখানে 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 6, তাহলে 1/6 দিলে কত হয় 0.166, 0.166 অথবা 0.167, 0.167। আর জড়তার ভ্রামক যে আই, এর আয়ের এককটা কি জানি আমরা, জড়তার ভ্রামক আই সমান নর্মালি পড়ে আছে যে এম আর স্কোয়ার, তাহলে ভরের একক কি কেজি, আর ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, যদি স্কোয়ার আছে কেজি মিটার স্কোয়ার। সেম ভাবে দেখো 1/12 তোর ধ্রুব সংখ্যার তো কোনো একক নেই, ভরের একক হচ্ছে কেজি, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের একক। এটাই হচ্ছে আমাদের দণ্ডটির জড়তার ভ্রামক। এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের দণ্ডটির গুণনক্ষ মূলবিন্দু ও থেকে এ বিন্দুতে স্থানান্তর হলে, অর্থাৎ এটাকে যদি আমরা এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে। তো এটা আমরা লিখে রাখবো 0.167 পাইছিলাম ভ্রামকটা, 0.167। আচ্ছা,
এখন যেহেতু আমাকে বলেছে যে মধ্যবিন্দু ও থেকে এই অক্ষটাকে আমরা স্থানান্তর করে এতে নিয়ে আসব, তখন চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে। এখন পরিবর্তন বের করতে হলে পি কি অক্ষের সাপেক্ষে যখন ছিল তখন এখানে চক্রগতির ব্যাসার্ধ কত ছিল এটা জানা লাগবে, এবং যখন আমরা অক্ষটাকে শিফট করে এতে নিয়ে আসব তখন এটার চক্রগতির ব্যাসার্ধ কেমন ছিল এটা জানা লাগবে। তাহলেই কিন্তু আমরা দুইটার পরিবর্তনটা বুঝতে পারবো। তো এখন আমরা লিখব যে ও অক্ষের সাপেক্ষে, ধরি ও অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ সমান K1। আমরা ধরলাম যে ও অক্ষের সাপেক্ষে যে ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ এটা হচ্ছে K1। আমি তোমাদের শুরুতেই কিন্তু বলে দিয়েছিলাম যে যদি চক্রগতির ব্যাসার্ধ বলে তাহলে I সমান কি mk²। সুতরাং জড়তার ভ্রামক I ইকুয়াল টু কত mk²। খেয়াল করো আমি তোমাদের বলছিলাম যে চক্রগতির ব্যাসার্ধ K হলে জড়তার ভ্রামক কত হবে I সমান mk²। তাহলে আমরা এখানে I সমান কি বলতে পারি mk²। এবং ও যেহেতু মূলবিন্দু, এই মূলবিন্দুর সাপেক্ষে আমরা ভ্রামক কি জানি, আমরা এই মূলবিন্দুর সাপেক্ষে ভ্রামক I সমান জানি 1/12 ml²। এখন যেহেতু এই মূলবিন্দুর সাপেক্ষে বস্তুর ভ্রামক I সমান 1/12 ml², এবং আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ K হলে ভ্রামক হচ্ছে mk²। এখন এই দুইটাই কিন্তু বস্তুর ভ্রামক, তাহলে আমরা দুটাকে সমান দিতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও অক্ষের সাপেক্ষে, আবার লেখো, সুতরাং বস্তুর ভ্রামক কার সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, ও অক্ষের সাপেক্ষে অথবা ও বিন্দুর সাপেক্ষে, অথবা ও বিন্দুর সাপেক্ষে অথবা কি ও অক্ষের সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা বলতে পারি I সমান 1/12 ml²। এখন শর্ত মতে এখন আমরা বলতে পারি এইটাও জড়তার ভ্রামক, এইটাও তো জড়তার ভ্রামক, তাহলে দুটো সমান দিতে পারি। তাহলে বলতে পারি mk² সমান 1/12 ml²। এখন আমাদের এই দুই দিকের m যদি অমিট হয়ে যায় তাহলে বলতে পারি k² সমান কত, lটা উপরে হয় তাহলে l² ভাগ কত 12, তাহলে k সমান √l ভাগ কত 12। এখানে প্লাস মাইনাস দিবা। এখন প্লাস মাইনাস দেওয়ার পরে খেয়াল করো যেহেতু k এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ঋণাত্মক হবে না, এই জন্য আমরা প্লাস মাইনাসটা উপেক্ষা করব, শুধু প্লাস মান বিবেচনা করব। তাহলে k ইকুয়াল টু √of কত, এখানে স্কোয়ার ছিল l² ভাগ 12। তাহলে আমরা জানি রুট এবং স্কোয়ার অমিট হয়ে গেলে এখানে উপরে থাকে l, নিচে থাকে কত 12, এবং এই l এর যে মান এটা ছিল 1 মিটার, l ছিল কত মিটার 1 মিটার, তাহলে 1 আর এখানে হচ্ছে 12। তাহলে এখানে কত আসে আমাদের 0.0833। আমি মনে হয় একটু ভুল করছি, খেয়াল করো এখানে √12 ছিল, আমি এটা চেঞ্জ করি নাই, সরি। খেয়াল করো এখানে আমাদের কত হয়, কাটাকাটি হয়ে গেলে l ভাগ √12 কত হয় 12, কারণ রুটটা তো এইটার মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে এটা হচ্ছে l, এটা হচ্ছে √12। তাহলে l এর মান ছিল 1, নিচে ছিল √12 কত 12। তাহলে আমরা 1 ভাগ √12 দিলে কত আসে 0.288, আর ব্যাসার্ধের একক কি মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। প্রথম ক্ষেত্রে ছিল এটা ছিল K1, এটা কি ছিল K1 ধরছিলাম, এই যে ব্যাসার্ধ K1, এটাকে K1 দিয়ে দিবা, এখানে K1 এই, তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ K1। তো প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ K1 ছিল কত 0.288 মিটার। এখন তোমরা এই জায়গাতে কিন্তু যেহেতু এই ভ্রামকের মানটা আমরা কত পাইছিলাম 0.167, তোমরা চাইলে কিন্তু এই জায়গাতে এই মানটা সরাসরি এখানে ইউজ করতে পারতা 0.167, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে এখানে এটা ইউজ করলে m দ্বারা ভাগ করতে হইতো, তারপর √over করলেই অঙ্ক হয়ে যেত। তো আমি এটা ভাবেই করে দিলাম। তুমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের K1 এর মান। তাহলে আমরা K1টা উপরে লিখে রাখি যে প্রথম ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ 0.288 মিটার।
এখন আমরা ধরবো যেহেতু ও থেকে এটার অক্ষটা সরিয়ে আমরা এতে নিয়ে আসছি, এখন আমাদের বলছে যে ব্যাসার্ধের চক্রগতির ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখন লিখবা আবার, এখন আমরা বলবো যে আবার ধরি এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত, K2। ও অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, K2। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত, K2, এবং এ অক্ষের সাপেক্ষে ভ্রামক, এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা বলতে পারি I সমান সমান, দেখো যেহেতু ও এ অক্ষরটা কিন্তু যে কোনো এক প্রান্তে, আর যে কোনো এক প্রান্তে হলে কি এটা 1 নাম্বার প্রান্ত, এটা 2 নাম্বার প্রান্ত, তাহলে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো এক প্রান্তে হলে 1 আর 2 যেহেতু 3, তাহলে আমরা বলছিলাম যে 1/1 নাম্বার প্রান্ত হোক আর 2 নাম্বার প্রান্তে হোক, যে কোনো এক প্রান্তে ভ্রামক হলে এখানে হচ্ছে 1/3 ml স্কয়ার। তাহলে বলতে পারি 1/3 ml স্কয়ার। আর চক্রগতির ব্যাসার্ধ যখন কে, ব্যাসার্ধ কে হলে, ঠিক আছে, এ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয়, K2 হলে আমরা এটার ভ্রামকটা কি শিখছি একটু আগে, এর ভ্রামকটা হবে I সমান mk স্কয়ার। দেখো ধরি এ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কে হলে ভ্রামক I সমান কত, mk স্কয়ার, এবং এ অক্ষের সাপেক্ষে ভ্রামক হচ্ছে এটা। এখন শর্ত মতে যেহেতু দুইটাই ভ্রামক, তাহলে বলতে পারি mk স্কয়ার সমান 1/3 ml স্কয়ার। তাহলে এখানে কত হয়, k সমান √l স্কয়ার ভাগ কত, 3, তাহলে l ভাগ √3। এখন l ছিল 1 মিটার, নিচে হচ্ছে √3, তাহলে 1/3, 1 ভাগ √, কত হয় 3, তাহলে এটা হয় 0.577, 0.577 মিটার। এটা হচ্ছে আমাদের K2, যেহেতু K2 ছিল এখানে K2 দিবা, এখানে হচ্ছে K2। তাহলে আমরা ও থেকে যদি অক্ষটাকে এতে নিয়ে আসি, তাহলে চক্রগতির ব্যাসার্ধ হয় এত। এখন প্রথম ক্ষেত্রে ছিল চক্রগতির ব্যাসার্ধ 0.288, এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কত, 0.577। এখন তুমি লিখবা যে ও থেকে, দেখো ও থেকে যখন আমরা এতে নিয়ে আসলাম তখন কিন্তু ভ্রামকটা কিন্তু বেড়ে গেছে, ওতে ভ্রামক ছিল এত এবং এতে ভ্রামক হচ্ছে এত। এখন তোমরা জাস্ট এখানে লিখে দাও যে চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন, লেখো চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন, তোমরা এখান থেকে এটা বাদ দিয়ে দাও, এই বিয়োগ ফলটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন। তো আশা করি তোমরা সিকিউটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ আসা একটি প্রশ্ন। এখানেও ঠিক সেম ভাবে একটি দণ্ড দেওয়া আছে, এবং এখানে অক্ষটা কিন্তু আর মাঝ বরাবর নেই, এটা যে কোনো একটি মানে এক প্রান্তে আছে। দেখো এখানে বলছে যে একটি আয়তকার দণ্ড যার দৈর্ঘ্য 1 মিটার, ঠিক আগের মতোই, আর ভর ছিল আগে 2 কেজি, এখন এই দণ্ডের ভর দেওয়া আছে 0.5 কেজি। আর ঘ নাম্বার বলছে যে দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। তো তোমরা এটা নিজেরাই পারবা, তারপরে দেখো এটা আমি করে দিচ্ছি, খেয়াল করো। আর যারা পারবা তারা চাইলে আপাতত এতটুকুই স্কিপ করতে পারো। তাহলে দেখো আমি যে তোমাদের শর্টকাটে শিখিয়েছিলাম, এটা কেমন ছিল, যে রডের মাঝখান দিয়ে হলে কি হবে 1/12, আর যে কোনো এক প্রান্তে হলে কি হবে 1/3। তাহলে আমরা বলতে পারি এ বি অক্ষের সাপেক্ষে, তোমরা লিখো এখানে যে এ বি, তোমরা লেখো এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ধরো লিখলাম আই এ বি, এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা কত, 1/3 ml স্কয়ার। তোমরা যেহেতু এ বি অক্ষের সাপেক্ষে জন্য আমি আই এ বি লিখছি, তুমি শুধু আই লিখলে হবে, সমস্যা নেই। তো এ বি অক্ষের সাপেক্ষে যে ভ্রামক এটা হচ্ছে 1/3 ml স্কয়ার। এখন কেন 1/3, কারণ আমি বলছি মাঝখান দিয়ে হলে আর 2 ভাগ হবে, 1 এবং 2 হবে, আর যে কোনো এক প্রান্তে হলে 1/3 হবে। তাহলে আমি বলতে পারি আই সমান 1/3 ml স্কয়ার। তাহলে এখানে 1/3 এবং ভর হচ্ছে 0.5 কেজি, দেখো ভরটা কত আছে 0.5 কেজি, আর এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 1 মিটার। তাহলে 0.5কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 0.5 ভাগ 3, তাহলে 0.166, 0.166, এটাকে আমরা বলতে পারি 0.167 মিটার, সরি 67 কেজি মিটার স্কোয়ার, যেহেতু জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তো আমি আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বার প্রশ্নে কি বলছে তোমরা একটু খেয়াল করো।
দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে যে যদি এই দণ্ডটিকে আমরা 1 মিটার ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করি, যদি দণ্ডটিকে আমরা 1 মিটার ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করি তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা প্রথম কেজে ভ্রামক কত পাইছিলাম, আমরা ভ্রামক যেটা পাইছিলাম আই এবি যেটা বলছিলাম যে এটা কত পাইছিলাম 0.167 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে ভ্রামক ছিল। এখন যেহেতু এই দণ্ডটিকে তোমরা আমাদের বলছে যে একটা পাতলা চাকতিতে পরিণত করতে, তখন ভ্রামকের কেমন পরিবর্তন হবে। এখন এইটা ছিল আমাদের 1 মিটার ব্যাস, 1 মিটার লম্বা, এই সম্পূর্ণ ছিল 1 মিটার, এই দণ্ডটা 1 মিটার লম্বা একটি দণ্ড। এখন ধরো এটাকে আমরা পিটিয়ে, ঠিক আছে, এটা যদি চ্যাপ্টা হয়ে যায় এরকম একটা সাপোজ ধরো এখানে আমি বুঝাই যে এইরকম একটা গোল পয়সার মতো হয়ে গেছে, এরকম একটা গোল পয়সার মতো, মানে এটা এদিকে মানে এটা পিটানো হয়েছে তখন এটা এরকম একটা পয়সার মতো বা চাকতির মতো হয়ে গেছে গোল। তাহলে যদি একটা চাকতির মতো হয়, এটা একটা বৃত্ত হয়েছে, এরকম বৃত্তের মতো একটা শেপ তৈরি হয়েছে, একটা এরকম পৃষ্ঠ হয়েছে, তাহলে এইটার যে ব্যাস, এই ব্যাসটা কি দণ্ডের দৈর্ঘ্যের সমান। এই ব্যাসটা কি এই বৃত্তের বা চাকতির যে পুরো ব্যাস, এই ব্যাসটা কার সমান, পুরো দণ্ডের দৈর্ঘ্যের সমান। তাহলে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসের অর্ধেক, তাহলে 1/2 দিয়ে ভাগ করলে কত হয় 0.5। তাহলে আমাদের এই চাকতির যে ব্যাসার্ধ আর এটা কত 0.5। তাহলে আমরা যদি দণ্ডটিকে একটা পাতলা চাকতিতে পরিণত করি তখন চাকতির যে ব্যাসার্ধ এটা কত হয় 0.5 মিটার। তাহলে আমরা এখানে লিখলাম যে গণং হতে পাই, গণং হতে পাই বা প্রাপ্ত, গণং হতে প্রাপ্ত জড়তার ভ্রামক ছিল আই এ বি 0.167 কেজি মিটার স্কোয়ার। এখন যেহেতু আমরা এটাকে পাতলা চাকতিতে পরিণত করছি তাহলে চাকতির জড়তার ভ্রামক, এখন লিখবা যে চাকতির জড়তার ভ্রামক। তাহলে চাকতির জড়তার ভ্রামক এটাকে দিলাম আমরা আই, আই সমান কত হবে খেয়াল করো, চাকতির জড়তার ভ্রামক আই, আমরা জানি চাকতির জড়তার ভ্রামক কি হাফ এম আর স্কোয়ার। হাফ চাকতির ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, দেখো ক্লাসের শুরুতে তোমরা মনে করো আই সমান হাফ এম আর স্কোয়ার। দণ্ডের ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ না দৈর্ঘ্যের জন্য এল স্কোয়ার, আর এই চাকতির ক্ষেত্রে তো ব্যাসার্ধ রেডিয়াস দেওয়া আছে এই জন্য আর হবে। তাহলে 1/2 এম আর স্কোয়ার, 1/2 এম এর জায়গায় যেহেতু ভর, আমি কিন্তু দণ্ডটাকে পিটিয়ে কিন্তু চাকতি বানাইছি, তাহলে ভর কিন্তু চেঞ্জ হবে না, ভর আগেটাই থাকবে, মানে 0.5 কেজি। কিন্তু আমাদের যেহেতু এখানে চাকতি হয়েছে এই জন্য ভ্রামকটা চেঞ্জ হবে এবং ব্যাসার্ধটা কিন্তু এখন এই চাকতির যে ব্যাস এটা ছিল কার সমান, দণ্ডের দৈর্ঘ্যের সমান, তো ব্যাসার্ধ হবে অর্ধেক 0.5। তাহলে ব্যাসার্ধ কত 0.5। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে লিখবা চাকতির ব্যাসার্ধ, লিখো চাকতির ব্যাসার্ধ আর সমান সমান 1/2 0.5 মিটার। কেন 1/2, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাস ভাগ 2, ব্যাস যেহেতু 1 ভাগ কত 2, তাহলে কত হয় 0.5 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে হয় 0.0625, 0.0625, 0.0 কত 0.0625 625 কেজি মিটার স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে ভ্রামক ছিল কত 0.167 কেজি মিটার স্কোয়ার এবং দ্বিতীয় ক্ষেত্রে চাকতির ক্ষেত্রে ভ্রামকটা কত হয়েছে 0.0625 কেজি মিটার স্কোয়ার। এখন প্রশ্নে কি বলছিল যে ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা, এখানে তো বলা নাই যে কতটুকু পরিবর্তন হবে, যদি বলতো যে কত পরিবর্তন হবে তখন তুমি বিয়োগ করে দিতা, যেহেতু এটা বলা নাই তো বিয়োগ করার কোনো প্রয়োজন নাই, তুমি লিখবা যেহেতু আই এ বি নট ইকুয়াল টু কত আই, সুতরাং জড়তার ভ্রামকের কি হয়েছিল পরিবর্তন হয়েছিল। তো এই ছিল আমাদের ঢাকা 21-এ আসা একটি প্রশ্ন। এরপর যে সিকিউটা আছে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর একটি প্রশ্ন। খেয়াল করো এইখানে একটি দণ্ড দেওয়া আছে, সাথে কি দেওয়া আছে একটি আমরা ডাক পড়ি, দেখো দৈর্ঘ্যের পাতলা চাকতি, তাহলে এখানে দণ্ড আছে প্লাস কি আছে একটা চাকতি আছে। আমরা যে মাত্র অঙ্কটা করলাম এটা কিন্তু একটা দণ্ড ছিল, এটাকে তারপরে একটা চাকতিতে কি করা হয়েছে পরিণত করা হয়েছে, আর এখানে একটি দণ্ড আর চাকতি দেওয়াই আছে। তো তোমরা কিন্তু এটা নিজেরা পারবা।
আচ্ছা, তো এইখানে তোমরা খেয়াল করো, এখানে আমাদের বলছে যে চাকতিটির কৌণিক ভরবেগ, চাকতিটির কৌণিক ভরবেগ। তাহলে আমাদের চাকতি কোনটা? এটা হচ্ছে চাকতি। এখন এই চাকতির কি বের করবা? কৌণিক ভরবেগ বের করবা। আমরা জানি কৌণিক ভরবেগ এল। কৌণিক ভরবেগ কত? এল। তাহলে লিখবা যে চাকতির কৌণিক ভরবেগ। আচ্ছা, এটা আমি উপরে লিখি। চাকতির কৌণিক ভরবেগ কত? এল। এল সমান কি জানি আমরা? আই ওমেগা। এখন আমরা জানি কৌণিক ভরবেগ এল সমান কি? আই ওমেগা, যেখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন যেহেতু এখানে বলছে চাকতির ভ্রামক আমরা কি জানি? 1/2 m আর স্কোয়ার, আর সাথে কি আছে? একটা ওমেগা। যদি দণ্ড বলতো, তার দণ্ড বললে যেহেতু যে কোনো এক প্রান্তে অক্ষ আছে, এই জন্য কি হইতো এখানে 1/3 m l স্কোয়ার। তাহলে অর্থাৎ যেই বস্তু বলবে ওই বস্তুর ভ্রামকের সাথে ওই বস্তুর কৌণিক বেগ গুণ দিলে আমরা ওইটার কৌণিক ভরবেগটা পেয়ে যাব। তাহলে চাকতির কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা, আই সমান হাফ এম আর স্কোয়ার, সাথে আছে কত? ওমেগা। এখন আমরা হাফ লিখলাম। আর চাকতির যে ভর, দেখো এখানে বলা আছে 0.5 কেজি ভরের এবি দণ্ডটি পিকিউ অক্ষ সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘুরানো হলো। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের। তাহলে এইটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের চাকতির যে ব্যাস, দৈর্ঘ্যের সমান ব্যাস। অর্থাৎ চাকতির যে ব্যাস, এটা কার সমান? দণ্ডের দৈর্ঘ্যের সমান। ব্যাসের একটা পাতলা চাকতিতে কি করা হয়েছে? পরিণত করা হয়েছে, এবং অক্ষরটা হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম। এবং এই পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে আমাদের এই চাকতিটি মিনিটে 70 বার ঘুরছে। মিনিটে কতবার ঘুরছে? 70 বার ঘুরছে। এখন চাকতিটির কৌণিক ভরবেগ কত? তাহলে আমরা চাকতির যে ভর, যেহেতু চাকতির ভর এখানে কত দেওয়া আছে? 0.5 কেজি ভরের এবি দণ্ড, ওই দণ্ডটিকে দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতি বানানো হয়েছে। দণ্ডটিকে কি বানানো হয়েছে? চাকতি বানানো হয়েছে। তাহলে দণ্ডের যে ভর, এটাই হচ্ছে কি আমাদের চাকতির ভর। কত হবে? 0.5। আর ব্যাসার্ধ হচ্ছে কার? ব্যাসার্ধটা আর, এই ব্যাসার্ধ আর হচ্ছে যেহেতু চাকতির দৈর্ঘ্যের সমান ব্যাস, এই চাকতির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সমান ব্যাস হচ্ছে এটার। তাহলে ব্যাস যদি 1 হয়, ব্যাসার্ধ হবে কত? অর্ধেক। তাহলে 1/2, অর্থাৎ 0.5 মিটার। 0.5 মিটার। এখন বাকি আছে কি? ওমেগা। এখন আমরা জানি ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন আমরা কৌণিক বেগ কি জানি? এটা এখানে, আচ্ছা এখানে করি। কৌণিক বেগ আমরা জানি, কৌণিক বেগ ওমেগা সমান 2πn ভাগ কত? টি। আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান কি? 2πn ভাগ টি, যেখানে এই যে 2 এবং পাই হচ্ছে একটি ধ্রুবমান 3.1416, এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। সুন্দর করে বলা আছে মিনিটে 70 বার ঘুরে। মিনিটে মানে কি? এখানে সময়টা কিন্তু সেকেন্ড একক হবে, তার মিনিটে মানে 60 সেকেন্ডে 70 বার ঘুরে। তাহলে এখানে হচ্ছে 70 বার ঘুরে 60 সেকেন্ডে। তাহলে ভাগ করলে যেটা হবে, এটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ। আর কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আমি এর আগের ক্লাসে তোমাদের কৌণিক বেগ কি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখানে হচ্ছে 7.3304, 7.3304 এত রেডিয়ান পার সেকেন্ড, এত হয় 7.3304। এটা হচ্ছে আমাদের ওমেগার মান 7.3304। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে খেয়াল করো। আমরা 0.5, যেহেতু এটা 0.5, এটা 0.5 হোল স্কোয়ার, এখানে একটা 3টা 4টা, তাহলে বলতে পারি 0.5 হোল টু দি পাওয়ার কত? 4 ইন্টু 7.3304। তাহলে এখানে আসছে 0.458, তারপরে কত? 0.45815 এত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন। এরপর ঘ নম্বর প্রশ্নে খেয়াল করো। গ নম্বর প্রশ্নে বলছে যে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন। আমাদের এই এবি একটা অক্ষ এবং পি প্রাইম কিউ, এই এবি দণ্ডের একটি অক্ষ হচ্ছে পি কিউ, এবং এই দণ্ডটিকে যখন আমরা চাকতি বানাইছি তখন এর অক্ষ ছিল পি প্রাইম কিউ প্রাইম। এখন আমরা এই পি কিউ অক্ষের সাপেক্ষে বস্তুটিকে ঘোরাতে কতটুকু শক্তি লাগবে
এবং পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে ঘোরাতে কতটুকু শক্তি লাগবে এটা বের করতে হবে। এখন আমরা জানি ঘূর্ণনের জন্য যে শক্তি এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। এখন ঘূর্ণন গতিশক্তির সূত্র আমরা জানি, খেয়াল করো, ঘূর্ণন গতিশক্তি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। আমরা জানি ঘূর্ণন গতিশক্তি ইকে সমান কত, হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এইটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করব, তবে আমরা এইটা দিয়ে সলভ না করলেও চলবে, না করলেও চলবে। কেন? কারণ আমরা জানি ঘূর্ণন গতিশক্তি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এইটা দিয়ে করতে গেলে কিন্তু আই লাগতেছে, যেখানে আমরা জড়তার ভ্রামকটা বের করেই বলতে পারবো যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ। তো ওই জায়গাতে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করে না করলে আরো সুবিধা হয়, অঙ্কটা কিন্তু ছোট হচ্ছে, ঠিক আছে, তোমাকে বাড়তি কষ্ট করতে হবে না। তাহলে আমরা যদি কখনো বলে যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরাতে কম শক্তির প্রয়োজন বা কোন অক্ষের সাপেক্ষে ঘোরাতে শক্তি কম লাগবে, ঘোরানো সহজ হবে, এগুলা যদি বলে ঘোরানো সহজ হবে, শক্তি কম লাগবে, এগুলা বললে আমরা জড়তার ভ্রামক দিয়েই করতে পারবো, আমাদেরকে এই শক্তির সূত্র আর প্রয়োগ করতে হবে না। তবে তোমরা চাইলে জড়তার ভ্রামকটা বের করে এইটা দিয়ে করতে পারবা, তবে আমরা এটা দিয়ে না করে শুধু জড়তার ভ্রামক দিয়েই করে ফেলবো। তাহলে আমরা যেহেতু বলছে যে কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন, তাহলে আমরা পি কিউ অক্ষের সাপেক্ষে, পি কিউ অক্ষের সাপেক্ষে, পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক এটাকে ধরলাম আই পি কিউ অথবা আই ওয়ান। এখন যেহেতু পি কিউ অক্ষটা হচ্ছে দণ্ডের যে কোনো এক প্রান্তে, আর যে কোনো এক প্রান্তে হলে আমরা কি শিখছি, 1/3 এম এল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1/3 এম হচ্ছে 0.5 কেজি, আর দণ্ডের দৈর্ঘ্য ছিল 1 মিটার। তাহলে 0.5 এর 1/3 করলে কত হয়, এটা আমরা আগেও করছিলাম হয়তো। তাহলে 0.166 অথবা 0.167 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন আমরা এই পি প্রাইম এবং কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে ভ্রামকটা বের করব। এখন পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা ধরলাম I2। তাহলে পি কিউ অক্ষের সাপেক্ষে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, এটা এই বস্তুটা কি, এটা হচ্ছে একটা চাকতি। চাকতির ভ্রামক আমরা কি শিখছি, 1/2 এম আর স্কোয়ার। তাহলে 1/2 এম এর জায়গায় 0.5 হবে, আর আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাস ছিল দৈর্ঘ্যের সমান, দৈর্ঘ্য ছিল 1, তাহলে ব্যাস হচ্ছে 1, ব্যাসের অর্ধেক করলে কি হবে, ব্যাসার্ধ হবে 0.5 মিটার। তাহলে আমাদের এখানে হচ্ছে 0.5 স্কোয়ার দেওয়া আছে, 0.5 দেওয়া আছে কি ব্যাসার্ধ 0.5, তাহলে হচ্ছে 0.125 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক হচ্ছে এক প্রকার বাধা, ঠিক আছে, বাধার মতো, অর্থাৎ যার ভ্রামক বেশি হবে, দেখো এখানে ভ্রামক বেশি কোনটা, প্রথম ক্ষেত্রে ভ্রামক বেশি, আর দ্বিতীয় ক্ষেত্রে ভ্রামক কিন্তু কম। যেখানে ভ্রামক কম ওইখানে বাধা কম, ওটা ঘুরাইতে সহজ হবে, কম শক্তি লাগবে। আর যেখানে ভ্রামক বেশি ওইখানে বাধা বেশি, ওটা ঘুরাইতে অধিক শক্তির প্রয়োজন। তাহলে আমরা লিখবো যেহেতু I1 ইজ গ্রেটার দেন কত, I2, যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে ভ্রামকটা দ্বিতীয় ক্ষেত্রে ভ্রামকের চেয়ে বেশি, তাই প্রথম ক্ষেত্রে ঘুরাইতে বেশি শক্তির প্রয়োজন এবং দ্বিতীয় ক্ষেত্রে ঘুরাইতে কম শক্তির প্রয়োজন। দ্বিতীয় ক্ষেত্র কোনটা, পি প্রাইম কিউ প্রাইম। তাহলে আমরা বলতে পারি সুতরাং পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর সহজ হবে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর সহজ হবে। তো আশা করি তোমরা এটাও খুব সহজে বুঝতে পেরেছো। এরপর আমাদের নেক্সট সিকিউটা কোনটা, এইটা, এবং এইটাই হচ্ছে আমাদের লাস্ট সিকিউ। এটাই ছিল আমাদের, না সরি, এরপর আরেকটা আছে। আচ্ছা দেখো, এটা রাজশাহী 23-এর একটি প্রশ্ন। আচ্ছা, তো এইখানে খেয়াল করো কি দেওয়া আছে। এখানে বলা আছে যে একটি বৃত্তাকার চাকতি এর তলের সাথে, একটা বৃত্তাকার চাকতি এর
তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ, মধ্যবিন্দুগামী কি অক্ষ? লম্ব অক্ষ অথবা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ হচ্ছে এবি। এবি সাপেক্ষে চিত্র 1 অনুযায়ী ঘুরছে, তাহলে বস্তুটি এবি অক্ষের সাপেক্ষে চিত্র 1 এর মতো করে ঘুরছে। আবার চিত্র 2 অনুযায়ী চাকতিটির সাথে লম্বভাবে স্থাপিত XY অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে একটি কি চাকতি বা পয়সা, একটা পয়সার দুইটা অক্ষ, ঠিক আছে, যে একটা পয়সা বা একটা নিরেট চাকতি বা পয়সা, এই পয়সার ঠিক মাঝখান দিয়ে যে পয়সা বা চাকতি, এটা একটা পয়সা বা চাকতি হয়ে থাকে, যে এটা একটা কি পয়সা, এটা একটা চাকতি। এখন এই চাকতির ঠিক মাঝখানে একটা অক্ষ, চাকতির ঠিক মাঝখানে একটা অক্ষ হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এবি, এবং এইটার থেকে এইচ একক দূরবর্তী আরেকটা অক্ষ। তাহলে আমরা কি শিখছিলাম, যে ভরকেন্দ্রগামী অক্ষের যে ভ্রামক, এটা ধরো I1 অথবা IG বলছিলাম, যে IG, এবং এইচ একক দূরবর্তী যে আরেকটা অক্ষ, এটা হচ্ছে আমাদের XY অক্ষ। অক্ষটা যদিও এই ছেড়ে দেওয়া, এক সমস্যা নেই। তাহলে এইটার যে ভ্রামক, এটা হচ্ছে IH। এই দুইটার সামেশন করলেই আমরা এই বস্তুটার টোটাল ভ্রামক পেয়ে যাব। তাহলে আমি আশা করি তোমরা এটা এখনই বুঝে গেছো। তারপরে এটা আমি করে দিচ্ছি, খেয়াল করো। এখানে গ নাম্বার প্রশ্নে বলছে যে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ, প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ ধরি, দেখো চক্রগতির ব্যাসার্ধ কে হলে, কি হলে, কে হলে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক I সমান m কে স্কয়ার। যদি চক্রগতির ব্যাসার্ধ কে হয়, তাহলে জড়তার ভ্রামক বা একটি কণার ভ্রামক কত? I সমান m কে স্কয়ার। আবার যেহেতু আমরা এই চাকতির ভ্রামক জানি I সমান 1/2 m r স্কয়ার, এখন সুতরাং চাকতির ভ্রামক, চাকতির জড়তার ভ্রামক আমরা জানি I সমান কত জানি? I সমান জানি 1/2 m r স্কয়ার। তাহলে এখানে 1/2 এবং ভর, চাকতির যে ভর, এই ভরটা দেওয়া আছে এখানে, খেয়াল করো 2 কেজি, চাকতির ভর ছিল 2 কেজি, এবং চাকতির যে ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 0.5, চাকতির ব্যাসার্ধ 0.5। তাহলে এখানে হচ্ছে 0.5 এর কিউব করলে আমরা পেয়ে যাবো, 0.5 এর কিউব করলে আমরা স্কোয়ার, এখানে একটা সরি 0.5 স্কোয়ার, যেহেতু 2 আর 2 কাটা গেছে, তাহলে 0.5 এর স্কোয়ারগুলো হয় কত হয়? 0.25, 0. কত হয়? 25 কেজি মিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কার ভ্রামক? চাকতির ভ্রামক। দেখো এটা আমি করে ফেলছি, আসলে এটা করার দরকার ছিল না, ঠিক আছে, করে ফেলছি। চাকতির ভ্রামকটা আমরা এখানে করে ফেলছি, এটা না করলেও চলতো, খেয়াল করো, চাকতির ভ্রামকটা না করলেও চলতো, আমরা এখানে রেখে দিলাম। এখন শর্ত মতে করে ফেললেও সমস্যা নেই, তোমাদের এটা আগে সিকিউ দেখাই দিছি যে এখানে মানে চাকতির ভ্রামক বা যে কোনো কিছু ভ্রামক করা থাকলে তখন তুমি কেমনি করবা। তো আমরা যেহেতু চাকতির ভ্রামকটা হচ্ছে 1/2 m r স্কোয়ার, এবং চক্রগতির ব্যাসার্ধ কে হলে ভ্রামক হচ্ছে m k স্কোয়ার, দুইটা যেহেতু ভ্রামক এবং এই দুই ভ্রামক কিন্তু সমান হয়ে যাবে, সমান হলে আমরা বলতে পারি যে m k স্কোয়ার সমান 1/2 m r স্কোয়ার। তাহলে m কাটা গেলে এখানে বলতে পারি k সমান √r স্কোয়ার ভাগ কত? 2। তাহলে এখানে হচ্ছে r ভাগ √2, এবং r হচ্ছে ব্যাসার্ধ, এটা 0.5 ভাগ কত? √2। তাহলে এখানে ভ্রামক হচ্ছে, সরি চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 0.3535 মিটার। এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধের মান। তো আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পারছো, কারণ আগেও আমি এরকম একটা সিকিউ করাইছি। এরপর আমাদের যে এরপর আমাদের ঘ নাম্বার যে প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন ছিল যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। ঠিক আগের মতোই, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, ঠিক আছে, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। এখানে অক্ষ কয়টা? দুইটা, একটা হচ্ছে এবি অক্ষ আর এটা কি XY অক্ষ। তাহলে এবি অক্ষের সাপেক্ষে ভ্রামক কিন্তু আমি এই যে এখানে করে ফেলছি, এখানে তো করে ফেলছিলাম, তো এটা এখন আবার করতে হবে, খেয়াল করো। তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। আর ঘ নাম্বার প্রশ্নে বলছে যে কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তাহলে আমরা এই এবি অক্ষের সাপেক্ষে ভ্রামক বের করব এবং এই XY অক্ষের সাপেক্ষে ভ্রামক বের করব। তাহলে খেয়াল করো এখানে, তাহলে আমরা এখন লিখলাম যে এবি অক্ষের সাপেক্ষে ভ্রামক, এবি অক্ষের সাপেক্ষে, এবি অক্ষের
সাপেক্ষে জড়তার ভ্রামক, এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I1 অথবা IAB বলতে পারো, IAB। আর যেহেতু এটা ভর কেন্দ্রগামী তাহলে এর ভ্রামকটা হচ্ছে ভর কেন্দ্রগামী ভ্রামক, এবং যেহেতু এটা একটা চাকতি তাহলে হচ্ছে 1/2, তাহলে হচ্ছে 1/2 m/r²। এখন 1/2 m ছিল 0.5, m ছিল 2 কেজি, কত কেজি? 2 কেজি, আর ব্যাসার্ধ ছিল 0.5। আচ্ছা, এটা আমরা বের করছিলাম, তারপর আমি আবার দেখাই। 0.5 হোল স্কোয়ার, এটা হচ্ছে 0.25 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক কোন অক্ষের সাপেক্ষে? এবি অক্ষের সাপেক্ষে। এখন আমরা এই XY অক্ষের সাপেক্ষে ভ্রামকটা যখন বের করব তখন এই ভর কেন্দ্রগামী ভ্রামকটা কিন্তু ইনক্লুডেড হবে, এটা কিন্তু ইনক্লুড করতে হবে। তাহলে আমরা লিখলাম যে XY অক্ষের সাপেক্ষে, XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, XY অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IXY। ঠিক আছে, এটা হচ্ছে খেয়াল করো, এখন খেয়াল করো, এটা হচ্ছে IG প্লাস, যেহেতু XY অক্ষটা এরকম করে দেওয়া আছে, এই যে আমাদের চাকতিটা ঠিক মাঝখানে একটা অক্ষ ছিল, এটা হচ্ছে IG, এই মাঝখান অক্ষ বরাবর যে ভ্রামক এটা হচ্ছে IG, এবং H একক দূরে আরেকটা অক্ষ হচ্ছে XY, এই যে XY, তাহলে এইটা হচ্ছে H একক দূরে, তাহলে এইটার ভ্রামকটা হচ্ছে IH। এখন এই দুইটার সামেশনই হচ্ছে এই XY অক্ষের সাপেক্ষে যে মোট ভ্রামকটা। তাহলে আমরা বলতে পারি IXY = IG প্লাস IH। এখন IG হচ্ছে ভর কেন্দ্রগামী ভ্রামক, যেটা আমাদের বের করা আছে এইটা। তাহলে বসাই দিয়ে এখানে 0, এখানে যদি না বসে তা লিখতা যে হাফ mr²। এখন হাফ mr² এর মান তো আমাদের জানাই আছে, লিখি হাফ mr²। এটা হচ্ছে চাকতির ভ্রামক, ভর কেন্দ্রগামী ভ্রামক, এবং H একক দূরবর্তী যে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ভ্রামক এটা হচ্ছে mh²। এখন হাফ mr² এর মানটা হচ্ছে 0.25, আর এখানে m ছিল 2 কেজি, আর H দেওয়া আছে খেয়াল করো 0.25, 0.25। এখন 0.25 প্লাস, তাহলে এখানে 0.375 কেজি মিটার স্কয়ার। এখন প্রশ্নে ছিল কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তাহলে যে অক্ষের সাপেক্ষে ভ্রামক কম হবে ওই অক্ষের সাপেক্ষে ঘোরানো কি হবে? অধিকতর সহজ হবে। এখন তোমরা নিচে লিখবা যে যেহেতু I কোনটা কম, এটা কম, IAB ইজ গ্রেটার দেন কত? IXY। সুতরাং AB এখানে কিন্তু সরি এটা ছোট, যেহেতু ABটা ছোট মানে ABর ভ্রামক মানে বাধাটা কম এবং X এর বাধাটা হচ্ছে ভ্রামকটা হচ্ছে বেশি, যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম হবে ওই অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর সহজ হবে এবং ঘোরাতে কম শক্তির প্রয়োজন পড়বে। তাহলে IAB মানে AB অক্ষের সাপেক্ষে ভ্রামকটা XY অক্ষের সাপেক্ষে ভ্রামকের চেয়ে কি কম, তাহলে লিখবা সুতরাং AB অক্ষের সাপেক্ষে ঘোরানো কি হবে? সহজ হবে। তো এরপর আমাদের যে নেক্সট কোয়েশ্চেন ছিল এটা খেয়াল করো, এখানে বলছে, এখানে দেখো একটি দণ্ড দেওয়া আছে, একটি দণ্ডের মধ্যে দুইটা অক্ষ দেওয়া আছে, একটা ঠিক মাঝখান দিয়ে আর একটা এক সাইডে। তো মাঝখানের যে অক্ষ ছিল এটা ছিল XY এবং যে কোনো এক প্রান্তে যে অক্ষটা আছে PQ, আর দণ্ডটি হচ্ছে AB, আর এখান থেকে এটুকু 1.5 মিটার, এটুকু হচ্ছে আরো 1.5 মিটার, তাহলে L হচ্ছে 1.5 প্লাস 1.5 মানে 3 মিটার। এখন XY অক্ষের সাপেক্ষে ঘোরালে চক্রগতির ব্যাসার্ধ কত? খেয়াল করো, XY অক্ষের সাপেক্ষে ঘোরালে চক্রগতির ব্যাসার্ধ কত? এখন আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ কি হলে ভ্রামক হচ্ছে mk², mk²। আর যেহেতু XY অক্ষ বলছে, XY যেহেতু মাঝখানে গেছে, তাহলে এই XY অক্ষের সাপেক্ষে ভ্রামকটা হচ্ছে 1/12 ml²। এখন তুমি ওই 1/12 ml² আর এখানের যে mk² এদেরকে সমান দিয়ে এখান থেকে তোমরা কে বের করবা, তাহলেই কিন্তু চক্রগতির ব্যাসার্ধটা বের হয়ে যাবে। দেন ঘ নাম্বারে বলছে যে XY অথবা PQ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘোরানো অধিকতর সহজ হবে। এখন তুমি এই যে XY, এই XY এর সাপেক্ষে ভ্রামক IXYটা বের করবা, এটা হচ্ছে 1/12 ml², এটা দিয়ে ভ্রামক বের করবা। এবং এই যে কোনো এক প্রান্তে যে PQ অক্ষ, এই PQ এর সাপেক্ষে ভ্রামক IPQ,
এটা বের করবা 1/3 ml²। কেন 1/3? যে কোনো এক প্রান্তে হলে কি শিখাইছিলাম যে রডের যে কোনো এক প্রান্ত 1 নম্বর অথবা 2 নম্বর প্রান্তে হলে এটা 1 নম্বর প্রান্ত, এটা ছিল 2 নম্বর প্রান্ত। যে কোনো এক প্রান্তে হলে এই 1 এবং 2 সহ চিন্তা করতে হবে। 1 আর 2 কত? 3। তখন হবে 1/3 ml²। তখন তুমি এখানে সব মান দেওয়া আছে বসায় দিবা। যেইটার ভ্রামক কম হবে ওই অক্ষ বরাবর ঘোরানো কি হবে? সহজ হবে। আমি আবারও বলছি, যে অক্ষের সাপেক্ষে ভ্রামক কম হবে ওই অক্ষের সাপেক্ষে ঘোরানো অধিকতর কি হবে? সহজ হবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সকলে ক্লাসটি বুঝতে পেরেছো। তো সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম।